আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে 7টি পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে রয়েছে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরানো এবং মিয়ানমার সরকার ও আরাকান আর্মির উপর কার্যকর চাপ সৃষ্টির বিষয়। নিউ ইয়র্কে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এই প্রস্তাব দেন তিনি। বিস্তারিত থাকছে আলওয়ান খানের রিপোর্টে। 2017 সালে রাখাইনে মিয়ানমার বাহিনী দমন পীড়নে রোহিঙ্গাদের উপর ব্যাপক সহিংসতা শুরু হয়। জাতিসংঘের শরণার্থী শিবির হাই কমিশনারের তথ্য মতে 2024 সালের আগস্ট পর্যন্ত 13,24,000 রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সংখ্যাটি ক্রমান্বয়ে বাড়ছে। রোহিঙ্গা মুসলমান এবং সংখ্যালঘু গোষ্ঠীর সংকট উত্তরণের পথ খুঁজতে জাতিসংঘের উচ্চ পর্যায়ের এ আন্তর্জাতিক সম্মেলন। সেখানে 7টি পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব আর রোহিঙ্গাদের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে পারে না। আজ আমরা সবাই একত্রিত হয়ে এ সংকটের চূড়ান্ত সমাধানের প্রতিশ্রুতি দিই। বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার জানানো হলো। মিয়ানমারে বিবদমান জান্তা সরকার ও আরাকান আর্মির উপর আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ সৃষ্টি সহ নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রস্তাব এই 7 দফা সুপারিশে স্থান পায়। ইন্টারন্যাশনাল ফান্ডিং ফেসেস অ্যালার্মিং শর্টফলস। বাংলাদেশ সংকটের শিকার। আমাদের সামাজিক, পরিবেশগত ও আর্থিকভাবে বিপুল চাপ সহ্য করতে হচ্ছে। আমাদের উন্নয়ন চ্যালেঞ্জ যেমন বেকারত্ব ও দারিদ্র্য বিবেচনায় দেশে রোহিঙ্গাদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া সম্ভব নয়। গণহত্যা শুরুর 8 বছর পরও রোহিঙ্গাদের দুর্দশা অব্যাহত থাকায় মারাত্মক ঘাটতি সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক অর্থায়নেও। উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং সমাধানও সেখানেই। আলওয়ান খান, আরটিভি, ঢাকা। গেল রাত থেকে বিরামহীন বৃষ্টির কবলে ঝরছে রাজধানীবাসী। থেমে থেমে বজ্রপাত হচ্ছে। বৃষ্টিতে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা। তবে ছুটির দিন হওয়ায় পথচারী ও যাত্রী ভোগান্তি তেমন একটা চোখে পড়েনি। বিভিন্ন সড়কে পানি জমার ফলে কিছু স্থানে সিএনজি চালিত অটোরিকশা বিকল হতে দেখা গেছে। এদিকে মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি জলাবদ্ধতার আরো খবর জানাতে শেওড়াপাড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, সকাল থেকে তো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তো নিশ্চয়ই অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো এই জলাবদ্ধতার কারণে জনভোগান্তির কি অবস্থা দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। মারফি, গত রাত 12টার পর থেকে যে বৃষ্টিপাত হয়েছে সেটি ভোর সকাল 6টা পর্যন্ত কিন্তু টানা বৃষ্টিপাত হওয়ার জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়াও কিন্তু যেটি দেখা গিয়েছে, খেটে খাওয়া মানুষের জনজীবনে কিন্তু কিছুটা বিপর্যয় এসেছে। আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে, গত 24 ঘন্টায় 206 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটি এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে বলা হয়েছে। এছাড়াও 6 ঘন্টায় রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত সর্বোচ্চ 132 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও যেটি বলা হয়েছে, এটি কিন্তু সাগরে একটি লঘুচাপ রয়েছে, যে লঘুচাপের প্রভাবে কিন্তু এই বৃষ্টিপাত হচ্ছে না। আবহাওয়া অফিস বলছে এটি সর্বোচ্চ একটি বড় মেঘকণার কারণে কিন্তু সারা বাংলাদেশে একই সাথে এই বৃষ্টিপাতটি হয়েছে। তবে আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে এটি আজকে সারাদিনের মধ্যে এখনও কিন্তু থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী
5 দিনের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 5 দিন কিন্তু থেমে থেমে মাঝারি এবং কোনো কোনো জেলায় কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে আগামী আজকে সারাদিনের মধ্যে বিশেষভাবে উত্তরের যে জেলাগুলো রয়েছে, বিশেষভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ 3টি বিভাগের বিভিন্ন জেলায় কিন্তু ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের সাথে কথা বলছিলাম, তিনি যেটি জানিয়েছেন এখন অলরেডি বগুড়া সহ আশপাশের জেলাগুলোতে কিন্তু ভারী বর্ষণ হচ্ছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। তারিফুর নেওয়াজ নামে আবহাওয়াবিদ তিনি আমাদেরকে এটা নিশ্চিত করেছে। তবে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন, হিন্দু ধর্মাবলম্বী অনুসারী যারা রয়েছেন তাদের একটি ধর্মীয় বিশ্বাস, এটি দুর্গা পূজাকে কেন্দ্র করে কিন্তু মা দুর্গার আগমন উপলক্ষে কিন্তু এই বৃষ্টিপাত হয়ে থাকে। আজকে মহানবমী এবং আগামীকালকে যে দশমী রয়েছে, দশমীর মাধ্যমে কিন্তু তাদের যে দুর্গা উৎসব সেটি শেষ হবে এবং এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে কিন্তু এই বৃষ্টিপাত হতে পারে বলেই হিন্দু ধর্মাবলম্বীরাও বিশ্বাস করেন। তবে যেহেতু দুর্গা উৎসবের ছুটি চলছে, যার জন্য কিন্তু অফিসগামী মানুষের কোনো ঢল নেই রাস্তায় এবং তাদেরও ভোগান্তি নেই। তবে খেটে খাওয়া মানুষের কিছুটা জনজীবনে প্রভাব পড়ছে। তবে আমরা দেখেছি যে এই জলাবদ্ধতার জন্য কিন্তু রাস্তায় অনেক সিএনজি মোটরসাইকেল বিকল হয়ে যাওয়াতে আমরা দেখতে পেয়েছি রাস্তায়। তো রাজধানীর শেওড়াপাড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মারফি, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বোট মালিক সহ 18 জেলে 17 দিন ধরে নিখোঁজ রয়েছেন। এসব জেলে প্রাকৃতিক দুর্যোগের শিকার নাকি জলদস্যুদের কবলে পড়েছে তা কেউ জানে না। এদিকে 17 দিন খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে নিখোঁজের পরিবারগুলো। প্রশাসন বলছে নিখোঁজ জেলেদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। গেল 13 সেপ্টেম্বর রাতে নগরীর বাকলিয়া থানার নতুন ফিশারি ঘাট থেকে এফবি খাজা আজমির নামের ফিশিং বোটে করে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা দেয় 18 মাঝি মাল্লা। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গেল 24 সেপ্টেম্বর বোট মালিকের স্ত্রী সেলিনা আক্তার চট্টগ্রামের সদরঘাট নৌথানায় একটি সাধারণ ডায়েরি করেন। নির্ধারিত সময়ের মধ্যে না ফেরায় তাদের খোঁজে দিশেহারা পরিবার। 13 তারিখ রাতে এই ট্রলারটা চট্টগ্রাম থেকে সাগরের উদ্দেশ্যে রওনা দেয়। আব্বু যেহেতু ইঞ্জিনের কাজ জানে, ওই হিসেবে আব্বু প্রথমবার গেছে সাগরে। আজকে প্রায় 17 দিন হয়ে গেছে। 18 জন মাঝি মাল্লা সহ এখনো ট্রলারটার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আমার যেটা ধারণা হয়তো বা আকবর আঙ্কেলের কোনো শত্রু আছে যারা এই ঘটনাটা ঘটাইছে। আমার ছেলে গেছে দুটি, পরে আমাদের গায়েব। আমার ছেলেটা চাই স্যার, আমার ছেলে দুটো আছে, বাচ্চা আছে ছোট ছোট, সেই জন্য আমার ছেলেটা চাই স্যার। আমাদের দাবি সরকারের আমি অনুরোধ জানাচ্ছি যে আমি আমার স্বামীকে 18 জনের ফ্যামিলি সবাইকে যেন ফেরত চাই। বোট মালিক সহ 18 জন নিখোঁজ জেলেকে দ্রুত ফিরিয়ে আনার দাবি জানান ফিশিং বোট মালিক সমিতির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম। এই মানুষ এখন খোঁজ খবর মিলতেছে না। হয়তো আমাদের জানা সত্ত্বেও তো আমরা মাঝে মাঝে বোট অ্যাক্সিডেন্ট হলে কোনো জ্বরের কবলে পড়ে, ডাকাতের কবলে বোট মাছ ফেলে, কিছু লাশ হলে সাগর পাশে। এখন এই মানুষের কোনো হদিস পাচ্ছি না। এটা নিয়ে আমরা অনেক দুশ্চিন্তার মধ্যে আছি। এই মানুষগুলো আমরা সুস্থভাবে অথবা সুস্থ হোক, আলাদা যেমনি ভাবে সুস্থভাবে যেন আমরা ফিরে আসুক এই কামনাটা করি। এদিকে পুলিশের কর্মকর্তা বলছে নিখোঁজ জেলেদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে। মহেশখালী মাদারবাড়ি পর্যন্ত তাদের নেট পাইছি, তাদেরকে লোকেশন পাওয়া গেছে। এরপরে আর তাদের কোনো লোকেশন পাই নেই আর কি। সাগরের আশপাশ যত থানা আছে সব থানাতে আমরা আপনার তথ্য নিচ্ছি আর কি। সরকারের শুধু আশ্বাস নয়, নিখোঁজ জেলেদের দ্রুত উদ্ধারের দাবি পরিবারের। আবরার মাহি, RTV। নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের 80তম সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নেওয়া শেষে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় রাত 11:10 তিনি নিউ ইয়র্ক ত্যাগ করেছেন বলে জানিয়েছেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে তাকে বিদায় জানান। শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ। অষ্টমী পেরিয়ে আজ মহানবমী। দেবীর বিদায় ঘণ্টা শুরু। দশমীতে কৈলাসে স্বামীর বাড়ি ফিরে যাবেন দেবী দুর্গা। এদিন বিশেষ কোনো পর্ব না থাকলেও সকালে তর্পণে দুর্গার মহাস্নান ও ষোড়শ উপাচারে পূজা করা হয়। সন্ধ্যায় হবে দেবী দুর্গার মহা আরতি। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে।
এদিন 108টি নীলপদ্মে পূজা হবে দেবী দুর্গার। পূজা শেষে হবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। এদিন যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেওয়া হবে। 108টি বেলপাতা, আম কাঠ, ঘি দিয়ে এই যজ্ঞ অনুষ্ঠিত হবে। আগামীকাল বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন হিন্দু ধর্মাবলম্বীরা। মহানবমী উদযাপনের বিষয়ে আরো খবর জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, আজকের দিনে কি কি আচার আনুষ্ঠানিকতা রয়েছে আর কেমন ভক্ত সমাগম দেখছেন সেখানে বিস্তারিত জানাবেন এবং সে সাথে জানাবেন নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? মারফি প্রথম প্রহরে আসলে মহাস্নানের মধ্য দিয়ে নবমীর সকাল শুরু হয়েছে। এরপর আপনি জানেন যথারীতি কল্পারম্ভ পূজা এবং বিহিত পূজা এখন অনুষ্ঠিত হচ্ছে। এরপরে আসলে ভক্তদের মাঝে অঞ্জলি প্রদান, ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দেবেন এবং প্রসাদ গ্রহণ করবেন। এই আনুষ্ঠানিকতাগুলোই কিন্তু এখন চলছে এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো নবমীর যে সন্ধি পূজা সেটি কিন্তু অষ্টমী এবং নবমীর যে সন্ধিক্ষণ তখনই কিন্তু আসলে 108টি পদ্ম দিয়ে এই সন্ধি পূজা অনুষ্ঠিত হয়েছে। আর এখন যেটি চলছে সেটি হলো ষোড়শ উপাচারে দেবীকে পূজিত করা হচ্ছে, যেটি প্রত্যেক দিনই হয় বিহিত পূজা এবং কল্পারম্ভ পূজা। সেই পূজার আনুষ্ঠানিকতাগুলোই কিন্তু চলছে। ফুল, বেল পাতা এসব দিয়েই কিন্তু আনুষ্ঠানিকতাগুলো চলছে। আর আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে নবমীকে কিন্তু অনেক মর্মার্থ রয়েছে ভক্তদের কাছে, কারণ এই সময়টি কিন্তু অসুর বধের একটি বিষয় বলা হয়। অসুরিক শক্তি বধ করেন দেবী দুর্গা, সেই কারণে কিন্তু ভক্ত পুণ্যার্থীদের কাছে এই দিনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যেখানে ভক্তদের অনেক উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি, কিন্তু পাশাপাশি কিন্তু যেহেতু আজকে নবমী, আগামীকাল বিজয়া দশমীর মধ্য দিয়ে আসলে দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাসে, সেই জায়গা থেকে কিন্তু মনে অনেকটা বিষাদের সুরও আমরা দেখতে পাচ্ছি। আর দেবী দুর্গার কাছে অনেক ধরনেরই প্রার্থনা জানাচ্ছেন ভক্তরা। তারা আসলে বলছেন যে মানুষের প্রতি মানুষের যেন সহানুভূতি থাকে, সহমর্মিতা থাকে এবং সেই সাথে মঙ্গল বয়ে আনে দেবী দুর্গা সবার সেই প্রার্থনাগুলোই কিন্তু জানাচ্ছে এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে। তো ঢাকেশ্বরী মন্দির থেকে এই ছিল নবমীর সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এদিকে সারা দেশের বিভিন্ন পূজা মণ্ডপে বেজে উঠেছে ঢাক ও কাসর। ফুল, ধূপ ও ধূপকাঠির সৌরভ আর পুরোহিতের মন্ত্রপাঠ ছড়িয়ে পড়েছে চারদিকে। মহানবমী তিথির শুরু থেকেই দেশের মণ্ডপে মণ্ডপে ভক্তদের আগমন হচ্ছে। সকলের মনে খুশির জোয়ার। এবছর দেবী দুর্গা মর্তে এসেছেন গজে চড়ে। হিন্দু শাস্ত্রমতে এর অর্থ মর্তলোক ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে মন্দিরে মন্দিরে আনসার ও পুলিশ সদস্য উপস্থিত আছেন। এছাড়া র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মণ্ডপে মণ্ডপে টহল দিচ্ছেন। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল মাহমুদ, নবমীর দিনে ভক্তদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন, বিস্তারিত জানাবেন। তাহলে কিন্তু শেষ দিকে একেবারে আজ নবমী, এই নবমীতেই কিন্তু আসলে সব ধরনের ওনাদের যেই আনুষ্ঠানিক পূজাগুলো আছে সেগুলি তারা কিন্তু সারবেন। এরপরেই আগামীকাল কিন্তু আসলে যেই বিজয়া দশমী বিসর্জনের মধ্যে দিয়ে কিন্তু সেটা শেষ হবে। আমরা এখানে কথা বলেছিলাম একজন পুরোহিতের সাথে, তিনি আমাদেরকে জানালো আসলে সকাল থেকেই ওনাদের কার্যক্রম শুরু হয়েছে এবং এই কার্যক্রম আসলে চলতে থাকে। কিন্তু সকালবেলা সেজন্য হয়তো ভক্তরা ধীরে ধীরে আসবে। গতকাল সন্ধ্যায় দেখেছি আসলে প্রত্যেকটি পূজা মণ্ডপে কিন্তু একেবারে উপচে পড়া ভিড় ছিল, কোথাও কিন্তু আসলে পা ফেলার মতো সেটা কিন্তু আসলে এবং তারা এই জন্য তারা অপেক্ষা করেন এবং খুবই আনন্দ করেন। একটা বিষয় জানা রেখে সেটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
চট্টগ্রামকে কিন্তু ঘিরে রেখেছে, যাতে কোথাও কোনো ধরনের আসলে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। বিশেষ করে পুলিশ কমিশনার এবং পুলিশ সুপার দুজনেই কিন্তু সিটি কর্পোরেশন এবং উপজেলা যেগুলোতে আছে সেগুলোতে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী দিয়েছেন এবং একই সাথে র্যাবও সেখানে কাজ করছেন। এবং চট্টগ্রামে কিন্তু 16টি উপজেলায় এবং সিটি কর্পোরেশনে মিলে 1906টি পূজা মণ্ডপ রয়েছে। তার মধ্যে শুধু সিটি কর্পোরেশনে 225টি, বাকিগুলো হচ্ছে যে বিভিন্ন উপজেলায়। তবে প্রত্যেকটা উপজেলাতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন এবং একই সাথে যারা পূজা কমিটি আছে তারাও কিন্তু আসলে খুবই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করছেন এবং প্রত্যেকটা পূজা মণ্ডপে কিন্তু খুব আনন্দের সাথে কিন্তু পূজা উদযাপিত হচ্ছে এবং প্রত্যেকে কিন্তু খুশি। বিশেষ করে যারা ভক্ত আছে তারা কিন্তু খুবই খুশি, যেহেতু আসলে তারা খুবই সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে কিন্তু তাদের এই পূজা সম্পন্ন হচ্ছে এবং তারা এই বিষয়ে প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু আসলে ভক্ত যারা আছে তারা কিন্তু আসলে প্রত্যেকটা পূজা মণ্ডপে গিয়ে কিন্তু তারা দর্শন করছেন এবং সেই সাথে তারা জানালো আসলে অন্যান্য বছরের মতো কিন্তু এই বছর তারা সমস্যা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আরো জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মনিরুজ্জামান। মনির নিশ্চয় শুনতে পাচ্ছেন? মনির, পূজা তো শেষের দিকে, তো খুলনা নিরাপত্তা ব্যবস্থা কেমন বিস্তারিত জানাবেন আমাদের। হ্যাঁ মারফি, যেমনটা বলছিলেন সারা দেশের দুর্গাপূজা সুন্দর পরিবেশে এখন পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলা মোড়ে আর্য ধর্মসভা মন্দির রয়েছে। এই মন্দিরটিতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কাকু রয়েছেন তিনি সকাল থেকে তাদের কার্য সম্পাদন করছেন। সেই সঙ্গে যারা ভক্ত রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে এখানে এসেছেন এবং তারা তাদের পূজার কাজ সম্পাদন করেছেন। তবে আপনাকে জানিয়ে রাখি, খুলনার নিরাপত্তার স্বার্থে কিন্তু খুলনা জেলা প্রশাসকের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছিলেন। তিনি বলেছেন যে খুলনার 9টি উপজেলা রয়েছে এবং যে খুলনা মহানগরী রয়েছে সব জায়গায় কিন্তু প্রায় প্রতিটি মন্দিরেই সিসি ক্যামেরার ব্যবস্থা করেছেন। সেই সঙ্গে পুলিশ, আনসার, র্যাবের টহল রয়েছে, সেনাবাহিনীর টহল রয়েছে। সব মিলিয়ে খুলনায় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে সেই ব্যবস্থা দিকে তিনি নজর দিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, খুলনা মহানগর এবং জেলা মিলিয়ে মোট 941টি পূজা মণ্ডপ রয়েছে। তার মধ্যে মোট খুলনা মহানগরীতে 76টি এবং জেলায় 864টি মণ্ডপ রয়েছে। সব মণ্ডপেই কিন্তু খুলনা জেলা প্রশাসক তাদের সহযোগিতা করেছেন। সেখানে আপনাকে আরো পানিতে তুলে মন্দিরকে সব মিলিয়ে খুলনার যে পূজা মণ্ডপগুলো রয়েছে পূজা মণ্ডপগুলোয় সুস্থ সুন্দর পরিবেশে পূজা অনুষ্ঠান সম্পন্ন করার জন্য খুলনার যে জেলা প্রশাসক রয়েছেন তিনি কিন্তু কঠোর নজরদারির মধ্যে রেখেছেন এবং তিনি নিজেই তদারকি করছেন। সেই সঙ্গে প্রতিটা উপজেলা প্রশাসনকেও তিনি নির্দেশ দিয়েছেন যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুন্দর পরিবেশে এই পূজাটা সম্পন্ন হয়। মার্ফি, এই ছিল খুলনা আর্য ধর্মসভা মন্দির থেকে নবমীর সর্বশেষ তথ্য। মার্ফি, ধন্যবাদ আপনাকে। প্রবীণরা হলো সুন্দর জীবন ও সুন্দর সমাজ ব্যবস্থার রচয়িতা। পরিবারই হচ্ছে প্রবীণদের আসল ঠিকানা, অথচ সন্তানের অবহেলায় অনেকের জায়গা হয় বৃদ্ধাশ্রম বা প্রবীণ নিবাসে। তিলে তিলে গড়া সংসার জীবনের শেষ সময়টুকু পরিবারের সাথে কাটাতে চান প্রবীণরা। পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য অবদান রাখা প্রবীণদের যথাযথ মর্যাদা না দেয়াকে সকলের ব্যর্থতা হিসেবে দেখছেন সমাজবিজ্ঞানীরা। আন্তর্জাতিক প্রবীণ দিবস নিয়ে জাহিদ রহমানের রিপোর্ট। জীবনের স্বর্ণালী সময়ের পুরোটা যে পরিবারের জন্য দিয়েছেন, আজ সেই পরিবার থেকে দূরে প্রবীণ নিবাসের ছোট্ট কামরায় স্মৃতিময় জীবন কাটছে। উনি মারা যাওয়ার পরে তারপরে আমি একলা বাচ্চাদের মানুষ করলাম। 7-8 বার গেছি আমেরিকা, আর কত যাবো? আমেরিকা কানাডা এই করতেছি সারাক্ষণ। 2 ছেলে 1 মেয়ের জননী এই বৃদ্ধারও জায়গা হয়েছে প্রবীণ নিবাসের ছোট্ট কামরায়। কড়া করে চা খাওয়ার নেশার সাথে আরো অনেক শখ আহ্লাদ বাদ দিয়ে নিজেকে মানিয়ে নিয়েছেন আরো অভাগীর সাথে।
সহ্য হয়ে গেছে এখন, তারপর আমি ওদের জন্য দোয়া করি, তোমরা একটু দোয়া করি, এই জন্য দোয়া করি যে ওরা যে গুনার ভাগী হইতেছে আল্লাহ তো মাফ করবে। পরিপাটি রুমটি সাজিয়ে রাখেন রাব্বানী মিয়া। চাকরি থেকে অবসরের পর 2 মেয়ের সংসারে বোঝা হতে চাননি, তাই 5 বছর ধরে এখানে বই পড়া, ইবাদত আর গাছের চর্চায় সময় কাটে তার। অতিথি হিসাবে, মেহমান হিসাবে তাদের কাছে দেখা করি, যাই, কথা বলি, কিন্তু সদস্য হয়ে তাদের ঘরে আমি থাকতে ইচ্ছুক না। নিজেই নিজের সাথে কথা বলি, বই পুস্তক পড়ি, লেখালেখি একটু করি। তার পাশেই থাকেন সাবেক ব্যাংকার। পাশাপাশি দুজনের গল্প করে কেটে যায় বেশ খানিকটা সময়। প্রথমে এখানে এসে কেটেছে কান্না করে, তবে এখন মানিয়ে নিয়েছেন বেশ। আমি এখানে আসি, আমার এখন কেন জানে ইদানিং ভালো লাগে। আগে কান্না পাইতো যে আমার সব আছে, ছেলে নাই, বিকল্প মেয়ে আছে। প্রবীণদের যথাযথ সম্মানের ব্যবস্থা করা সকলের নৈতিক দায়িত্ব বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। অবহেলার শিকার হচ্ছেন বা উপেক্ষিত হচ্ছেন, তাদের জন্য তো একটা আইনি সুরক্ষা তো রাষ্ট্র নিশ্চিত করেছেই, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় আইনি কিন্তু একমাত্র সমাধান না। আমাদের এখানে সমাজ ব্যবস্থায় সহমর্মিতার, দায়ভার গ্রহণের এবং দায়িত্ব পালনের সংস্কৃতি হলো যথাযথ সমাধান। এটা পরিবারের উচিত হবে, সেজন্য খেয়াল লাগে এটা তার বাবা, এই বাবার থেকে তো আমি, আমার থেকে আমার ছেলে। সন্তানের জীবদ্দশায় কোনো বাবা মাকেই যেন থাকতে না হয় বৃদ্ধাশ্রমে, পরিবারই যেন হয় প্রতিটি প্রবীণের আপন নিবাস। জাহিদ রহমান, RTV, ঢাকা। দীপ্ত টিভির সম্প্রচার কর্মী তানজিল জাহান তামিম শ্বাসরোধে নয়, মাথায় আঘাতের ফলে ব্রেনে রক্তক্ষরণে মারা গেছেন, এমন তথ্য জানিয়েছেন ময়নাতদন্তকারী কর্মকর্তা সোহেলি মঞ্জুরি তন্নি। প্রমাণ লোপাটে গায়েব করা হয়েছে সিসি ক্যামেরার ফুটেজ, এমন অভিযোগে মামলা করেছেন অভিযুক্তরা। পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ ভুক্তভোগীদের। AR বাদলের রিপোর্ট। মোটা দাগে ঘটনার শুরু 2023 সালের 28 সেপ্টেম্বর রাজধানীর হাতিরঝিলে মহানগর প্রজেক্টে ঝিল অর্কিড ভবনে 7B ফ্ল্যাটের দ্বন্দ্বের জেরে যে কোনো ধরনের সংঘাত এড়াতে ডেভেলপার প্রতিষ্ঠানের আবেদনে 7B ফ্ল্যাটের উপর আদালত 145 ধারা জারি করে। কিন্তু সেই 145 ধারা অমান্য করে কাজ করছিলেন সামভিল জাহান ইসলাম মিশু। কেস করছিল 145 ধারা, যেটা এখনো আসলে বিচারাধীন আছে। সেই আইনকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন সামভিল। তারা এখন বিবাদমান 7B ফ্ল্যাট দখলে নিয়ে বসবাস করছেন। এখন কত নম্বরে থাকেন? 17 আর ফজলুর রহমানের 7C ফ্ল্যাটের দরজায় আলাদা তালা লাগানোর পাশাপাশি কলাপসিবল গেট লাগিয়ে দখলে রেখেছেন। 7C ফ্ল্যাটে ভাঙচুর চালিয়ে প্রমাণ গায়েব করতে ডিভিআর বক্স নিয়ে যায় সামভিল, যা উদ্ধারে মামলা করেন ফজলুর রহমানের মেয়ে নাসরিন আক্তার। বর্ণনা দেন ঘটনাস্থলে উপস্থিত গৃহকর্মী। সিসি ক্যামেরা আসলে, সিসি ক্যামেরাটা ছিঁড়ে বিড়ে ভাঙচুর করে একটা বক্স আসলো, বক্সটা সুলতানের বড় ছেলে হাতে করে নিয়ে গেছে। তামিমের বাবা সুলতান আহমেদ মামলার এজাহারে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসামি মামুন গলা চেপে ধরে তামিমের শ্বাসরোধ করে। এক্ষেত্রে ময়নাতদন্তকারী কর্মকর্তা জানান, গলা চেপে ধরার কোনো চিহ্ন তারা পাননি। শ্বাসরোধ করে হত্যা করা, তাহলে তার গলায় চিহ্ন থাকতো, এগুলো তো আমি গলায় কোনো কিছু পাইনি। সুরত হালে বললেন ডেভেলপারের লোকজন তামিমকে হত্যা করেছে, আর মামলায় বললেন 1 নম্বর আসামি মামুন তামিমের শ্বাসরোধ করেছে। মিথ্যা তথ্য দিয়ে কেন মামলা করেছেন জানতে চাইলে সুলতান আহমেদ বলেন, যেভাবেই হোক মামলা করেছি, বিষয়টি বুঝবে আদালত। এটা কোর্টে বলা হবে। মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI। AR বাদল, RTV, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিপাইনে আঘাত হেনেছে শক্তিশালী 6.9 মাত্রার ভূমিকম্প। এতে নিহত হয় অন্তত 27 জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাতের দিকে সেবু শহরের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে দেশটির বোগো শহর, যেখানে প্রাণ গেছে 19 জনের। এছাড়া সেবু সহ একাধিক শহর ও পৌর এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। ভূমিকম্পের
ফলে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় বহু ভবন। বোগো, সান রেমিজিও ও দানবান্তায়ান এলাকায় টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার খবরও পাওয়া গেছে। গাজায় যুদ্ধ অবসানে নিজের দেয়া ২০ দফা প্রস্তাবের জবাব দিতে হামাসকে সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য হামাসের হাতে মাত্র ৩ থেকে ৪ দিন আছে। ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহ ট্রাম্পের এই প্রচেষ্টাকে স্বাগত জানালেও দলটির জ্যেষ্ঠ এক নেতা একে আত্মসমর্পণের দলিল বলে অভিহিত করেছেন। এদিকে কাতারের প্রধানমন্ত্রী জানান, হামাস দায়িত্বশীলভাবে প্রস্তাবটি পর্যালোচনা করছে। আমরা ৩ থেকে ৪ দিন সময় দেব, দেখা যাক কি হয়। সব আরব দেশ এতে সম্মতি দিয়েছে, ইসরায়েলও রাজি আছে। আমরা শুধু হামাসের অপেক্ষায় আছি। হয় হামাস এ প্রস্তাব মেনে নেবে, নয়তো না। যদি না মেনে নেয় তবে শেষটা খুবই দুঃখজনক হবে। খেলার খবর, ফুটবল। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।